গল্প পড়ব এখন। সমরেশ বসুর একটি গল্প। গল্পটির নাম খাঁচা কল। মফস্বল শহরের ঘিঞ্জি দোকানপাট এলাকায় বেমানানভাবে ঝকঝকে প্রকাণ্ড গাড়িটা ঢুকল। রাত্রি 9:30 বেজে গিয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। কেবল খাবারের দোকান বা যেগুলোকে রেস্টুরেন্ট বলে সেগুলো এখনও খোলা। এর ফাঁকে এখনও দু একটা অন্য দোকানও দোকান আইনকে কলা দেখিয়ে খুলে রেখেছে। গাড়িটা এসে দাঁড়ালো রাস্তার ধারে একটা দরজা বন্ধ দোকানের কাছে। রাস্তার ওপারে বাজারে যত ওজলা ছড়ানো, রাস্তার ষাঁড় আর কুকুর একসঙ্গে সেগুলো ঘাঁটছে। গাড়ির আরোহী দরজা বন্ধ দোকানের দিকে তাকিয়ে একটু ভুরু কোঁচকালেন। ড্রাইভারের দিকে একবার আর চোখে দেখে নিয়ে গলা খাকারি দিলেন। ড্রাইভার সামনের দিকে ফিরে পাথরের মতো চুপচাপ বসে আছে। আশেপাশে লোকেরা গাড়ির আরোহীকে একবার দেখল। সকলেরই চেনা লোক। উনি ঘোষ অ্যান্ড সন্স ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরির মালিক গঙ্গারাম ঘোষ। বয়স বছর 60, ফর্সা চেহারা, মাথার চুল সবই প্রায় সাদা, নাক চোখ মুখ বেশ ভালো। যৌবনে হয়তো খুব সুন্দর ছিলেন। এই বয়সকালে এখন একটু ভারী, ভাঁজ পড়া, শিথিল, গিলে করা আদ্দির পাঞ্জাবি, দামি পাথরের বোতাম, মোটা ফর্সা আঙুলে মোগলাই দুটো আংটি, কবজিতে মূল্যবান ঘড়ি, চুনট করা কোঁচানো ধুতির নিচে নাগরা নাক উঁচিয়ে আছে। আতরের গন্ধে মৌ মৌ। সব মিলিয়ে বোঝা যায় গঙ্গারাম ঘোষ বেশ শৌখিন এবং বিলাসী। গঙ্গারাম আবার দরজা বন্ধ দোকানটার দিকে তাকালেন। ভুরু কুঁচকে লক্ষ্য করে দেখলেন তালা বন্ধ নেই, ভিতর থেকে বন্ধ, এবং দরজার ফাঁকে আলো দেখা যাচ্ছে। যেন নিশ্চিন্ত হলেন। ছড়ি ভর দিয়ে ওঠবার উদ্যোগ করতেই ড্রাইভার ব্যস্ত হয়ে দরজা খুলে নামতে গেল, ওর নামার জন্য দরজা খুলে দেবে বলে। উনি বললেন, থাক, তোমাকে আর নামতে হবে না। গঙ্গারাম দোহারা মোটা শরীরটা নিয়ে বেশ কসরত করে নামলেন। বললেন, ব্যাগটা দাও। ড্রাইভার সামনের সিট থেকে চামড়ার একটা বড় ব্যাগ ওর হাতে তুলে দিলেন। উনি বললেন, তুমি বাড়ি চলে যাও। ড্রাইভার হুকুম পেয়ে চলে গেল। গঙ্গারাম ছড়ি দিয়ে বন্ধ দরজায় টুকটুক করে ঠোকা দিয়ে নিচু স্বরে ডাকলেন, কই গো, খুলবে নাকি? কোনো সাড়া শব্দ নেই। গঙ্গারাম দরজার আরও কাছে গিয়ে ঠোকা দিলেন, ডাকলেন, কই, দরজা খোলো, ঘুমিয়ে পড়লে নাকি? ভিতরে ঘটাং করে শব্দ হলো, তারপরেই দরজা খুলে গেল। দেখলেই বোঝা যায় একটি ছোট লোহার দোকান। স্ক্রু, নাট, বল্টু ইত্যাদি নানা জিনিসের বাক্স থাকে থাকে সাজানো। সামনের চৌকাঠের কাছে একটা ড্রয়ারওয়ালা সরু টেবিল অর্থাৎ কাউন্টার, বসবার জন্য একটা ছোট টুল। এত ছোট জায়গা, ভিতরে একটি লোকের পক্ষে নড়াচড়া করাও যেন মুশকিল। কিন্তু তার মধ্যেই এক কোণে একটা মিনি টেবিল ফ্যান। দরজা খুলে যিনি সামনে দাঁড়ালেন তার বয়সও গঙ্গারামের মতোই প্রায়, তবে চেহারা সম্পূর্ণ বিপরীত। রোগা, বেঁটেখাটোর ওপরে, বেশ শক্ত মানুষ বলেই মনে হয়। রং ময়লা, মাথায় সুবিস্তৃত টাক, ঘাড় আর কানের কাছে অল্প পাশুটে বর্ণের চুল, চোখে চশমা, গায়ে মোটা কাপড়ের হাফ শার্ট, কোঁচাটা পেটের কাছে তুলে গুঁজা, তাই সেখানটা ফুলে আছে। ইনি এই অমৃত আয়রন শপের মালিক হরলাল গোস্বামী। হরলাল দরজা খুলে দাঁড়ালেন। রাগে আর বিরক্তিতে তার ঠোঁট ওল্টানো, নাকের পাটা ফোলা, চোখের কোণ কোঁচকানো। প্রথমে খেঁকিয়ে ওঠার মতো করে বললেন, কেন, ঘুমোবো কেন? এটা কি ঘুমোবার জায়গা? আমার কি বাড়িঘরদোর নেই? গঙ্গারাম নিরীহ ভঙ্গিতে বললেন, না তা না, তোমার সারা শব্দ পাচ্ছিলাম না, তাই। নাও, এটা ধরো। বলে ব্যাগটা বাড়িয়ে ধরলেন। হরলাল রুষ্ট ক্ষুব্ধ স্বরে বললেন, না, দোকান আমি অনেকক্ষণ বন্ধ করেছি, এখন আমি বাড়ি যাব। এই বলে হরলাল ঠোঁট কুঁচকে ওপরের দাঁত দিয়ে নিচের নকল দাঁত
চেপে দেবার চেষ্টা করলেন। গঙ্গারাম কবজিতে ঘড়ি দেখে বললেন, রাত্রির তো মাত্র 9:30 হলো, এর মধ্যে বাড়ি যাবে কোথায়? দেখি সরো ঢুকি। উনি ছড়ি নিয়ে চৌকাঠে ভর দিলেন। হরলাল একইভাবে বললেন, না, রোজ রোজ এত রাত আমার পোষাবে না। এত রাত্রে ধিনী কার্তিকটি সেজে উনি যেন এখানে ইয়ের বাঁধতে এলেন, ন্যাকামো। গঙ্গারাম ইতিমধ্যে চৌকাঠে উঠেছেন। কাউন্টারের টেবিলের পাশ দিয়ে ঢোকার জন্য ঠেলাঠেলি করছেন। ফাঁক এত অল্প, ওর পক্ষে গলে যাওয়া প্রায় অসম্ভব। বলেন, টেবিলটা একটু টানো না, দেখছো তো ঢুকতে পারছি না। হরলাল টেবিলটা ঠেলে দিতে দিতে বললেন, পারতে বলেছে কে তোমাকে? তার চেয়ে তোমাদের সেই ক্লাবে টেলাবে কি আছে, সেখানে গেলেই তো পারো। গঙ্গারাম ভেতরে ঢুকে তখন হাঁপ ছাড়লেন। টুলের উপর বসতে বসতে বললেন, ক্লাবের কথা বলছো? ক্লাব আবার কিসের? থাক, তুমি এখন আর আমার শিক্ষা দিতে এসো না। হরলাল ধমকে উঠলেন, আরও রেগে গেলেন। মুখটা বিকৃত করে বললেন, যারা চাঁচা ছোলা কথা বলতে পারে তাদের কাছে গেলেই পারো। আমার মতো গরিব মুখ্যুদের কাছে আসার জন্য কেউ তোমার মাথার দিব্যি দেয়নি। গঙ্গারাম প্রায় গোটা ঘরটা জুড়ে বসেছেন। পাখার দিকে ঘাটটা হেলিয়ে বলেন, আহা, তাই বলেছি নাকি? তোমার আবার না না, তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, আজই শেষ। রোজ রোজ কারোর মুখের দিকে চেয়ে দরজা আগলে থাকতে পারবো না। তোমার সঙ্গে আর কোনো দিন বসবো না। হরলাম দওয়ান করে দরজাটা টেনে ভিতর থেকে বন্ধ করে দিলেন। টেবিলের তলা থেকে একটা বেতের মোড়া বের করে তাতে বসলেন। দুজনের হাঁটুতে হাঁটুতে ঠেকে যাচ্ছে। হরলাল মুখ ফিরিয়ে রইলেন অন্যদিকে। গঙ্গারাম তখন তার পাঞ্জাবি খুলতে ব্যস্ত। ভিতরে গেঞ্জি নেই, ঘরমাক্ত থলথলে ফর্সা শরীরটা যেন জুড়োলো। পাঞ্জাবিটা টেবিলের উপর বললেন, যেন বাঘের গুহা, বড্ড গরম। চুনুট করা খোঁচা দিয়ে গা মুছতে মুছতে লাগলেন। হরলাল নড়বড়ে দাঁত বের করে বিকৃত মুখে গঙ্গারামের দিকে তাকালেন। চিবিয়ে চিবিয়ে বললেন, বাঘের গুহা না হলেও তো চলে না। গঙ্গারাম হেসে এক চোখ টিপলেন, বললেন, সেই সঙ্গে বাঘটিকেও? হরলাল চোয়াল শক্ত করে আওয়াজ করলেন, ন্যাকামি, বুড়ো হয়ে মরতে চললো, এখনো ইয়ে গেল না। গঙ্গারাম টেবিলের উপর থেকে ব্যাগ নিয়ে খুলতে খুলতে বললেন, আর হরগোসাই বুড়ো বুড়ো হয়ে মরতে চলেছে। গঙ্গারামের সঙ্গে ওইখানেই তফাৎ। আর হরগোসাই বুড়ো বুড়ো হয়ে মরতে চলেছে, গঙ্গারামের সঙ্গে ওইখানেই তফাৎ। বলে ব্যাগের ভিতর থেকে একটি বোতল বের করলেন। চকচকে কালো বোতল, গায়ে কুকুরের ছবিওয়ালা লেবেল আটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কচ হুইস্কির বোতল। দস্তার মোড়ক ছিঁড়ে ছিপি খুলে গন্ধ শুনলেন। ভুরু কাঁপিয়ে বললেন, বেশ সুপক্ক বস্তু। হরলাল অত্যন্ত বিরক্তিতে অন্যদিকে তাকিয়েছিল, কোনো কথা বললেন না। গঙ্গারাম বললেন, আজ তুমি এটা টেস্ট করো। হরলাল বললেন, হরগোসাই কোনোদিন বিলিতি চোনা খায় না, যা এনেছে সেই খায়, যে এনেছে সেই খায়। গঙ্গারাম ঘাড় গুলিয়ে বললেন, উঠি হবে না বাবা, এ হলো দেশীয় সোনার শরীর। তবে ন্যাকামো করে রোজ রোজ একটি বোতল আনবার দরকার কি? জিনিসটা তো খারাপ না, এত নাম দাম, কোনোদিন যদি তোমার ইচ্ছে টিচ্ছে হয়। কথার মাঝেই হরলাল লোহার মালপত্রের ফাঁক থেকে একটি মদের বোতল টেনে বার করলেন। এক মুহূর্তে তাকে কিঞ্চিত প্রসন্ন দেখালো। বেঁচে থাক আমার কালিমার্কা 1 নম্বর, এর তুল্য জিনিস হয়? গঙ্গারাম হুইস্কির বোতল সরিয়ে রেখে বললেন, সত্যি, কি স্বাদে যে লোকে বিলিতি মদ খায়। হরলাল ব্যস্ত হয়ে পড়লেন। আলমারির তলায় হাত গলিয়ে দুটো পরিষ্কার কাঁচের গ্লাস বের করলেন। বোতলের গলা ভেঙে ছিপি খুললেন। গঙ্গারাম ততক্ষণে ব্যাগ থেকে একটি প্যাকেট টেনে বার করেছেন। প্যাকেট থেকে মাংসের গন্ধ বেরোচ্ছে। বললেন, এখনো বেশ গরম আছে, তোমার বন্ধুপত্রী নিজেই প্যাকেট করে দিলে, মুরগির শুকনো 2 পেঁয়াজি। হরলাল টান দিয়ে টেবিলের ড্রয়ার খুললো। বলল, গিন্নিকে বলো কর্তাকে কোলে বসিয়ে যেন সব খাওয়ায়, কর্তার বেশ পেঁয়াজি হবে।
ওসব দিয়ে মুখের রস কাটানো যায় না। বলে ড্রয়ার থেকে একটি বের করলেন বড় পাটনাই পেঁয়াজ, বেশ খানিকটা আদা, একটি পাতি লেবু আর একটা ধারালো ছুরি। গঙ্গারাম নাক ফুলিয়ে বললেন, বিলিতি মদ খেতে শেখনি, সেটা না হয় বুঝলাম, কিন্তু এটার মানে কি? মানে আবার কি? আমি বুঝি, যার সঙ্গে যা। বলে ঝোল টানার শব্দ করে হরলাল ছুরি দিয়ে কচকচ করে আদা পেঁয়াজ কুচুতে লাগলেন। গঙ্গারাম বললেন, তুমি আর চিকেন পেঁয়াজির কি বুঝবে? রাস্তার ধারে সুরিখানায় বসে খাওয়া শিখেছ, ওসবই তোমার সইবে। হরলাল ছুরি শুদ্ধ হাতটা তুলে খেঁকিয়ে উঠলেন, আর তুমি স্বর্গে বসে আপসরার নাচ দেখতে দেখতে খেতে শিখেছ, তবু যদি না সব জানতাম। গঙ্গারাম বললেন, আমার কথা ছাড়ো, আমি কোনোদিনই এসব চিকেন মটন মদ খেতে পারি না। গরম চানা চটপটিতে 2 ফোঁটা লেবুর রস থাকবে, 1 চিমটে করে মুখে দেবো আর 1 ঢোক মদ খাবো। তোমরা তো তা না, শুঁটকো শরীর, এদিকে গিলতে তো পারো খুব। হরলাল ভীষণ রেগে উঠলেন। সে যখন গিলি তখন গিলি, মদের সঙ্গে বড় লোকই ঠাট আমার ভালো লাগে না। গঙ্গারাম বললেন, ডাঁটা চচ্চড়ির লোক যে। হরলাল আদা পেঁয়াজ কুচনো থামিয়ে প্রায় চিৎকার করে উঠলেন, দেখো, খাবার খোঁটা দিও না, যা খাই তা নিচের রোজগারে খাই, কোনো ফ্যাক্টরিওয়ালার পয়সায় খাই না। গঙ্গারাম বললেন, যাক গে বাবা, চেঁচিও না, আমি একটু গলা খুলে গান ধরলে তোমার আশেপাশে সবাই শুনতে পায়, আর নিজে চেঁচালে কিছু না। হরলাল তখন দাঁতে দাঁত পিষে আদা কুচুতে কুচুতে আপন মনে বলছেন, কীরকম ঝামেলা বড় দেখিনি, আমার যদি ভালো না লাগে তাতে তোমার কি, সব তাতে বড় লোকই। বড় লোক আছো, নিজের জায়গায় গিয়ে দেখাও, হরগোসাইয়ের কাছে কেন? গঙ্গারাম তখন দেশি বোতল থেকে গেলাসে মদ জ্বলেছেন। বললেন, যাক বাবা, থামো, সারাদিন খাটাখাটনির পর একটা মজুরও শান্তিতে থাকতে চায়। থাক, তুমি আর মজুরের নাম করো না, মজুরদের রক্ত শুষেই তো তোমার যত ওস্তাদি। গঙ্গারামের মুখের উপর কথাও টোল খেল না, ঢক করে পাত্র উপর করে গলায় ঢাললেন। বললেন, তোমার যেমন খদ্দেরের পকেট কেটে। চানা চটপটি কোথায়? হরলাল ড্রয়ার টেনে চানা চটপটির ঠোঙা বের করে দিলেন, লেবু কেটে কুচনো আদা পেঁয়াজের রস দিয়ে ছুরি দিয়ে ঘেঁটে দিলেন। গঙ্গারাম হরলালকে গেলাসে মদ ঢেলে দিয়ে আদা পেঁয়াজের কুঁচো মুখে দিলেন, জিভ দিয়ে টাকাস করে শব্দ করলেন, মাইরি হর, এ জিনিসে তোমার জুড়ি নেই, হাতটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখবার মতো। হরলাল সে কথায় কান না দিয়ে মদ্যপানে মন দিলেন। বিশ্বের শ্রেষ্ঠ পানীয়ের বোতল, সুস্বাদু গরম শুষ্ক কুক্কুটের মাংস একপাশে পড়ে রইল, চারদিকে ঠাসা মালপত্র। এই ঘুরছি ঘরের মধ্যে ছোট্ট পাখার হাওয়া ইতিমধ্যেই গরম হয়ে উঠেছে। ভেন্টিলেশন বলতে একমাত্র দরজার তক্তার ফাটল, কিন্তু গঙ্গারাম আর হরলাল বেশ বহাল তবিয়তেই। দেশীয় মদ এবং আদা পেঁয়াজ কুচোর সঙ্গে চানা চটপটি চিবিয়ে চলেছেন। খানিকক্ষণ কোনো কথা না বলে পরপর 2টি পাত্রে দুজনে শেষ করলেন। গঙ্গারাম অবশ্যই কুলকুল করে ঘামছেন। ব্যাগের মধ্যে হাতড়ে তিনি বর্মি চুরুট আর সিগারেটের প্যাকেট বের করলেন, জিজ্ঞেস করলেন, কোনটা খাবে? হরলাল বিড়ি বের করে বললেন, কোনোটাই না। কানের কাছে বিড়ি টিপে টিপে তামাকের কড়কড় শব্দ শুনলেন। আবার বললেন, ওতে আমার জমে না। গঙ্গারাম মুখের মধ্যে জিভটা নাড়াচাড়া করলে বললেন, দাঁতগুলো কিছুতেই সেট হচ্ছে না, তোমারগুলো ঠিক আছে? হরলাল মুখ বিকৃত করে বললেন, কোথায়, এই দেখো না, বলে নিচের দাঁত জিভ দিয়ে ঠেলে নাড়িয়ে দেখালেন। গঙ্গারাম দেখে ঘাড় নাড়লেন, আবার মদের পাত্র ভরলেন, তারপর বললেন, সংসারটা বুঝলে বড় অশান্তির জায়গা। এক তো ছেলেদের কারোর সঙ্গে মতে মেলে না, তার উপরে আজ এই নাতিটার অসুখ, ওই মেয়েটার ব্যামো, কোথায় যে যাব তার উপায় নেই। হরলাল বললেন, ওসব কাকে বলছো? আমাকে এই বুড়ো বয়সেও দোকানে বসতে হচ্ছে, বাবুরা সব চাকরি করবেন, দোকানে বসবেন না।
গুড় ব্যাটারা ব্যবসা বুঝলো না কোনোদিন। আর অসুখ বিসুখ তা যদি বলো। গঙ্গারাম হাত জোর করে বললেন, বাবা তুমি এমন ফলাও করে শুরু করো না, মাল খাওয়াটি একেবারে বরবাদ করে ছাড়বে। হরলাল রাগে গড়গড় করে উঠলেন, তার মানে? গঙ্গারাম মুখের কাছে গেলাস তুলে বললেন, অসুখের ফিরিস্তি শুনতে ভালো লাগে না। হরলাল খিচিয়ে উঠলেন, নিজের বেলা আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। নিজে যে 7 কাহন ফিরিস্তি দিচ্ছিলে। ফিরিস্তি তো দিইনি, তুমি যেরকম কোমর বেঁধে শুরু করতে যাচ্ছিলে। থাক, আর ন্যাকামো করতে হবে না, বুড়ো হয়ে মরতে চললো, এখনো গেল না। গঙ্গারাম সে কথার কোনো জবাব না দিয়ে গেলাসে চুমুক দিলেন। হরলাল যেন রাগবশত হাঁ করে গেলাসের সবটুকু গলায় ঢেলে দিলেন, তারপর গোঁজ হয়ে বসে রইলেন। গঙ্গারাম গুনগুন করে একটু টপ্পার সুর ভাজলেন। হরলালের দিকে তাকিয়ে বললেন, কি হলো, রাগ করলে? হরলাল কোনো জবাব দিলেন না। গঙ্গারাম ঝুঁকে পড়ে হরলালের পেটে আগুনের খোঁচা দিলেন। হরলাল তাক করে সোজা হয়ে বসে গঙ্গারামের হাত চেপে ধরলেন। ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি। গঙ্গারাম সে কথা না শুনে পেটে খোঁচাবার জন্য হাত টানাটানি করতে লাগলেন। হরলালও ছাড়বে না। গঙ্গারাম বললেন, তোমার প্যাঁচার মতো মুখ করে বসে থাকা দেখাচ্ছি। তবে রে গঙ্গা ঘোষ, বলেই হরলাল তার কালো রোগা রোগা আঙুল দিয়ে গঙ্গারামের ভুঁড়িতে খোঁচা দিলেন। দশাসই গঙ্গারাম সারা শরীর কাঁপিয়ে খ্যাল করে হেসে উঠলেন। বললেন, হরো, ভালো হবে না বলে দিচ্ছি, কাতুকুতু লাগছে। গঙ্গারামের হাসি দেখে হরলালের মুখেও হাসি ফুটল। বললেন, আর আমার বুঝি লাগে না? হাসতে হাসতে হাত টানাটানি করে দুজনেই হাঁপিয়ে পড়লেন। একটু চুপচাপ থেকে হরলাল আবার 2 গেলাসে মদ ঝাড়লেন। গঙ্গারাম জিজ্ঞাসা করলেন, হর, সেই ফুলকির কথা মনে আছে? রামনগিনের বউ, মাথা ভাঙার সেই ঘাট মাঝির বউ, যে মাঝির ঘরে প্রায়ই আমরা মালপত্র রাখতাম। হরলালের ভাঙাচোরা রেখাবহুল মুখে পুরনো দিনের স্মৃতির অন্যমনস্কতা ফুটে উঠল। ইতিমধ্যেই তার চোখ কিঞ্চিত রক্তবর্ণ হয়েছে। চোখে একটি স্বপ্নিল ছবি যেন ভেসে উঠল। আবেগগম্ভীর স্বরে বলল, মনে নেই আবার? দুজনে তখন কাঁধে মাল বয়ে বয়ে কত জায়গায় সাপ্লাই দিতে গেছি, নবদ্বীপ, কুষ্টিয়া, মাঝদিয়া, ওদিকে বর্ধমান, হাওড়া। কিন্তু তুমি আজ কোথায় আর আমি আজ কোথায়? গঙ্গারাম আদা পেঁয়াজের কুঁচো চিবুচ্ছিলেন। বললেন, সেজন্য তোমাকে রামনগিনের বইয়ের কথা বলিনি। হরলাল গেলাসে চুমুক দিয়ে বললেন, সেটা বুঝেছি। ফুলকির সঙ্গে আমাদের সেই যাকে বলে ভাব ভালোবাসার কথা বলছো তো? শুধু কি তাই? যেমন স্বাস্থ্যখানি টলটলে ঢলঢলে, তেমনি ছিল হাসিটি। একবার তাকালেই মনে রং ধরে যেত। মেয়ে ছেলেটি কি যেন আমাদের চোখে দেখেছিল, তাই না? গঙ্গারাম গেলাসে চুমুক দিলেন। চানা চটপুটি মুখে দিয়ে একটু চিবিয়ে নিলেন। বললেন, তুমি তখন থেকে আমাদের আমাদের করে বলে চলেছো কেন বুঝতে পারছি না। তোমার সঙ্গে আবার তার কবে ভাব ভালোবাসা হলো? হরলাল গেলাসে চুমুক দিতে উদ্যত হয়ে থামলেন। কোঁচকানো মুখে নিচের দাঁত একবার জিভ দিয়ে ঠেলে জিজ্ঞেস করলেন, তার মানে? গঙ্গারাম বললেন, তোমার ওই খেঁকুড়ে চেহারার দিকে তাকিয়ে ফুলকি কোনোদিন ভাবের হাসি হেসেছে বলে তো মনে পড়ে না। হরলাল রাগে রিরি করে উঠলেন। গেলাসে আর চুমুক দেওয়া হলো না। তর্জনী দিয়ে গঙ্গারামের আপাদ মস্তক দেখিয়ে ভ্যাংচানো শুরু বললেন, ফুলকির যত ভাবের হাসি ঝরত বুঝি এই ঢ্যাপসা ভোঁটকা ঘোষকে দেখে? গঙ্গারাম একটু অসহায়ভাবে নিজের খালি শরীরটার দিকে তাকালেন। বললেন, কিন্তু সেই অল্প বয়সে আমি এরকম মোটা ছিলাম না। আর ওই বয়সে আমি বুঝি খেঁকুড়ে ছিলাম? শক্ত ছিপছিপে শরীরকে বুঝি তাই বলে? ছিপছিপে শক্ত, আজকাল যাকে স্লিম বলে। বা হরো, তুমি নিজের প্রশংসা করতে পারো বাপু। তা সে যা আগে, তোমার পকেটে সে কোনোদিন ছুটে এসে লিট্টি গুঁজে দিয়েছে? চামচের বাঁট দিয়ে চা ঘুঁটতে ঘুঁটতে রসের গানের কলি শুনিয়েছে? হরিণীর মতো তাকিয়ে কোনোদিন জিজ্ঞেস করেছে, ফির কব आओगे বাবুজি? হরলাল ইতিমধ্যে গেলাসে চুমুক দিয়েছিলেন। বললেন, কি করেছে আর কি বলেছে তা তুমি জানবে কি করে?
আমাকে যখন একলা পেয়েছে তখন ওরকম অনেক কিছুই করেছে। তোমাকে কোনোদিন ভুট্টা পুড়িয়ে নুন লঙ্কা দিয়ে খাইয়েছে? বহুবার। তোমাকে আমাকে দুজনকে একসঙ্গেই খাইয়েছে। আমাকে একলাও খাইয়েছে, অনেক কিছুই খাইয়েছে। গঙ্গারাম এবং আরক্ত চক্ষু বড় বড় করলেন। তারপর এক চোখ বুজে বললেন, সেসব অনেক কিছু জিনিসের নাম কি হরলাল সংদিগ্ধ বিস্ময়ে গঙ্গারামের দিকে তাকালেন। পর মুহূর্তে প্রশ্নের গূঢ় অর্থ বুঝতে পেরে বলে উঠলেন, বজ্জাদি করো না গঙ্গা, ওসব খারাপ কথা আমি মোটেই বলিনি। অনেক কিছু মানে আচার, পুরি, ছোলা ভাজা, এইসব। তোমাকে আর কি খাইয়েছে সে কথা কি তুমি বলতে পারো? বলে হরলাল তারচে চোখে তাকালেন। গঙ্গারাম জিভ কেটে বললেন, না না, ফুলকির নামে আমি মিছে কথা বলতে পারবো না। সেরকম মেয়ে ছিল না। আমাকে যে তার খুব ভালো লাগতো সেটা বুঝতে পারতাম। সেটা আমার বেলা আমিও পারতাম। কিন্তু নিজের মনের কথাটা বলো গঙ্গা ঘোষ। গঙ্গারাম একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে কথা বলে কি আর লাভ? বেথার পরেও ফুলকিকে স্বপ্ন দেখেছি। হরলালের গলাটা এবার কোলা ব্যাঙের মতো শোনালো। এই বুড়ো বয়সেও তাকে ভুলতে পারলাম না। মেয়ে ছেলেটির মনটা বড় ভালো ছিল। গঙ্গারাম বললেন, মাঝি রমনগিনকে সে কোনোদিন ঠকায়নি, কিন্তু তার মনে একটা খেদ ছিল। দুজনেই খানিকক্ষণ কথা বললেন না। বোতলের শেষাংশ 2 গেলাসে ঢেলে আস্তে আস্তে চুমুক দিতে লাগলেন। চুরুট আর বিড়ির ধোঁয়ার গন্ধে খুপড়ি ঘরটা আবর্তিত হচ্ছে। চানা চটপটি আর আদা পেঁয়াজের কুঁচো শেষ। এখন দুজনে কেবল আঙুল বুলিয়ে চুষছেন। তারপরে হঠাৎ যেন কিছু মনে পড়ে যাওয়ায় আবার ব্যাগ খুললেন গঙ্গারাম। এখন হাতের অবস্থা কিঞ্চিত অসভ্যস্ত। ব্যাগের ভিতর থেকে একটি নতুন দেশি মদের বোতল বের করে হরলালের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আজকে তুমি খাওয়ালে, ধরো কালকের বরাদ্দ। হরলাল বোতলটি নিয়ে এক জায়গায় ঢুকিয়ে দিলেন। গঙ্গারাম বললেন, তাহলে এই হুইস্কি আর 2 পেঁয়াজির কি হবে? হরলাল বললেন, যেখানকার জিনিস সেখানে নিয়ে যাও, রোজ রোজ ধ্যালাং করতে নিয়ে আসাই বা কেন? বুঝি না। গঙ্গারাম বোতল আর প্যাকেট ব্যাগের মধ্যে পুরলেন। জামাটা কাঁধে নিয়ে গেলাসে শেষ চুমুক দিয়ে ছড়িটা তুলে নিলেন। বললেন, একেবারে ইঁদুরের গর্ত। কোথায় একটু ছড়িয়ে বসে আরাম করে খাবো তা না। হরলাল বলে উঠলেন, ওই দশাশই চেহারা নিয়ে 20 বছর ধরে তো ইঁদুরের গর্তেই কাটালে, অন্য কোথাও যাবার নামও তো শুনি না। ইঁদুরের গর্ত বলতে লজ্জা করে না? বলে তিনি গেলাস বোতল সব সরিয়ে ফেললেন। গঙ্গারাম গুনগুন করে উঠলেন, কি কারণে কারণ বাড়ি করি পান। হরলাল ধমকে উঠলেন, চুপ করো, আশেপাশের লোক শুনতে পাবে। আমার থেকে তো তোমার গলার জোর বেশি, সেটা বুঝি কেউ শোনে না? আসলে আমি একটু গাইতে পারি বলে তোমার হিংসে হয়। আহা, একেবারে কে মল্লিক আর কানাকেষ্টর মতন গলা। হরলাল দরজা খুলে দিলেন। ঘরে একটু ঠান্ডা হাওয়া ঢুকলো। গঙ্গারাম ছড়ি আর ব্যাগ নিয়ে বেরোলেন, কাঁধের উপর পাঞ্জাবি। হরলাল তালা চাবি নিয়ে পিছনে। দরজা ঠেলে গোটা 6 ভারী ভারী তালা 3টে কড়ায় আটকালেন। তারপর দুজনেই হাঁটতে লাগলেন। রাস্তা বেশ ফাঁকা, রাত প্রায় 11টা। হরলাল হঠাৎ থামলেন, জিজ্ঞেস করলেন, তুমি আবার এদিকে চললে? গঙ্গারাম বললেন, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। না না, রোজ রোজ এসব ভালো লাগে না। তোমাকে দেখলে আমার বউ আবার চটে যায়। বউয়েরা ওসব সবসময় ওরকমই। কিন্তু তোমার বউ আমাকে দেখতে পাবে না, সে থাকবে ঘরে। ঘরে? ঠিক কোথাও অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, তোমাকে দেখলেই সে বেশি চটে যায়। সেটা আমি বড় লোক বলে। আমার বউ তোমাকে দেখলে চটে যায় তা আর জানি না। তোমার বউ যে ভাবে আমি গঙ্গা ঘোষের পকেট মারছি। তেলে জলে কোনোদিন মিশ খায় না, বুঝলে? হরলাল একবার গঙ্গারামের মুখ দেখবার চেষ্টা করলেন। মফস্বল শহরের ভিতরে রাস্তা দিয়ে দুজনে হেঁটে চলেছেন। ঢিমঢিমে বিজলির আলোয় তাদের ছায়া দুটো অতিকায় দেখাচ্ছে। মালপোতা পাড়ার কাছে এসে গঙ্গারাম থমকে দাঁড়ালেন। পাড়াটা একেবারে নিস্তব্ধ বলা যায় না। তবে বিখ্যাত ঘোষালদের রক্ষিতারা এ পাড়াতেই বেশি ছিল। ঘোষালদের সেদিন আর নেই। রক্ষিতারা অনেকটা অর্ধগৃহস্থ জীবন নিয়ে এ পাড়াতেই মৌরসী পাট্টা গেড়ে বসে আছে।
এখন আশেপাশে অনেক বাড়ি করছে। গঙ্গারাম বলল, দাঁড়ালি কেন? আসতে, ওই টালির ঘরটা হরু ঘোষের রাড়ের না? হাওড়ার বললেন, হ্যাঁ। সে বুড়ির কাছে এখন যাবে নাকি? আরে না না, সেই মজাটা একটু করলে হয় না, বহুদিন তো করা হয়নি। হাওড়ার বললেন, না বাবা, আমি ওসবের মধ্যে নেই। আর কি সে বয়স আছে? গঙ্গারাম তার হাত চেপে ধরে বললেন, দাঁড়াও না, রাত হয়েছে, জায়গাটাও ফাঁকা, অনেক দিন অমন চণ্ডীপাঠ শোনা হয়নি। বলে তিনি নিচু হয়ে আশেপাশ থেকে কয়েকটা ঢিল তুলে নিলেন। দুজনই আরও কিছুটা এগুলেন। একটা গাম্বিল গাছের কোল ঘেঁষে আধারে দাঁড়ালেন। গঙ্গারাম ঢিল দুটো হরলালকে দিয়ে বলেন, নাও, তুমি দুটো নাও, এবার মারো। বলে তিনি প্রথমে টালির ঘরের দরজা লক্ষ্য করে ঢিল ছুড়লেন। হরলাল ছুড়লেন টালির চালে। কয়েক সেকেন্ড যেতে না দিতেই জানলা খুলে গেল। কাঁসা ভাঙা গলায় চিৎকার শোনা গেল, কোন গুয়োর ব্যাটা রে? হ্যাঁ, রাত দুপুরে মরণ নেই, ঢিল মেরে বুড়ি মাগিটাকে ডাকছিস? ওরে মা মেগো, বোন মেগোরা, ওরে বাপ ভাতারি, ভাই ভাতারি ব্যাটারা। ক্রমেই চিৎকার এবং ভাষা অতি উগ্র আর অশ্রাব্য হয়ে উঠতে লাগলো। কিন্তু হরলাল আর গঙ্গারাম তখন অন্ধকারে দাঁড়িয়ে পেটে হাত চেপে হাসি সামলাচ্ছেন। সামলাতে সামলাতেই গঙ্গারাম অন্ধকার থেকে আবার একটা ঢিল ছুড়লেন টালির চালে। এবার বুড়ির গলার সঙ্গে জুবির গলা মিলল এবং গালাগালির ভাষা আরও ভয়াবহ, সম্ভবত বুড়ির মেয়ে বা নাতনি, যারা পেশায় একই। এদিকে গঙ্গারাম আর হরলাল সেই গালাগালির ভাষা শুনতে শুনতে পেটে হাত দিয়েও হাসি সামলাতে পারছেন না। দুজনেই তাড়াতাড়ি সরে পড়লেন, খানিক দূরে গিয়ে গলা খুললেন। হরলাল বললেন, তোমার ফিসলেমি কোনোদিন গেল না, কিন্তু কতদিন বাদে এমন মধুর কথা শোনা গেল, একটু যেন হালকা হওয়া গেল। প্রায় হাসতে হাসতে দুজনে হরলালের বাড়ির কাছে এসে পৌঁছলেন। গলির মধ্যে সেকালের দোতলা বাড়ি, গজাল পোঁতা দেউরির ভিতর থেকে বন্ধ, অন্ধকার, চুপচাপ। হরলাল ঠোঁটে আঙুল চেপে গঙ্গারামকে কোনো রকম শব্দ করতে বারণ করলেন। দেউরির কাছে কান দিয়ে কিছু শোনবার চেষ্টা করলেন, তারপর বললেন, চলো। কোথায়? তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, রোজ রোজ তোমার ওই এক বাতিক, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। আজ আমি তোমাকে পৌঁছে দিয়ে গেলাম, চলি। গঙ্গারাম হাঁটা ধরলেন, হরলাল পিছন ছাড়লেন না। গঙ্গারাম বলল, কি হলো, আবার আসছো কেন? হরলালের এক কথা, তোমাকে পৌঁছে দিয়ে আসবো। না। হ্যাঁ, বলছি না। গঙ্গারামের ধমক শুনেও হরলাল নিরস্ত হলেন না, হাঁটতে লাগলেন। গঙ্গারাম খেঁকে উঠলেন, যত মাতালের গোঁ। হরলাল বললেন, তোমার দাঁতালের জেদ। গঙ্গারাম সে কথায় জবাব না দিয়ে হঠাৎ গুনগুনিয়ে উঠলেন, কে বিদেশি মন বিলাসী। হরলাল ধমকে উঠলেন, চুপ চুপ, মনে রেখো পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি তো কি হয়েছে, গান গাইতেও মানা? রাত অনেক হোক গে, আমি এখন গাইব। তুমি না গঙ্গা গো, 60 বছরের বুড়ো, রাত দুপুরে পাড়ার ভেতর গান গাইতে গাইতে যাবে? কথাটা বোধহয় গঙ্গারামের মনে ধরলো, কিন্তু বিরক্তও হলেন। হরলালের কাঁধের উপর হাত রেখে বলেন, একটু যে প্রাণ খুলে আমোদ করব তার উপায় নেই। হয় কারখানার ঝকমারি, নয় ইনকাম ট্যাক্সের খবরদারি, তার উপরে সংসার তো আছেই। হরলাল বললেন, কেন? মল পোতাপাড়ার মেয়ে মানুষের অমন চণ্ডীপাঠ শুনেও হলো না? গঙ্গারাম খ্যাল করে হেসে উঠলেন। হরলালও। গঙ্গারাম বললেন, যা চলছে, রাত্রে শুয়ে যতবার মনে পড়বে ততবার হাসতে হবে। দুজনেই হাসতে হাসতে গঙ্গারামের প্রাসাদোপম অট্টালিকার কাছাকাছি হলেন। গঙ্গারাম হরলালের হাত চেপে ধরলেন, চুপি চুপি বললেন, গেট দিয়ে ঢুকবো না, দারোয়ানটা রোজ রোজ কি মনে করে, বাড়ির লোকেরাও জেগে যায়, আজ পাঁচিল টপকে ঢুকবো। পাঁচিল টপকে? হ্যাঁ, খুব উঁচু তো নয়, যে দিকটায় শোবার ঘর সেদিকটা দিয়ে টপকাবো। ওরে বাবা, আমি ওর মধ্যে নেই ভাই গঙ্গা। গঙ্গারাম তার হাত ছাড়লেন না, বললেন, আহা, আমি পাঁচিলে উঠলে ব্যাগটা ছড়িটা তুমি আমার হাতে তুলে দিও, তারপর চলে যাও। হরলাল চেষ্টা করেও হাত ছাড়াতে পারলেন না। গঙ্গারাম তাকে পাঁচিলের কুল আধার জায়গায় টেনে নিয়ে গেলেন। হরলাল বললেন, কীরকম বিপদ বলো দেখিনি, দাঁতাল মার সঙ্গে না এলেই আজ ভালো হতো। গঙ্গারাম তখন পাঁচিলের উচ্চতা মাপছিলেন। বললেন, ভাই হর, তুমি উপুর হয়ে বসো, আমি তোমার পিঠে পা দিয়ে। তার কথা শেষ হবার আগেই হরলাল এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে খানিকটা ছিটকে গেলেন।
অবাক ভয়ে বলে উঠলেন, ওই লাশ আমার পিঠে? কথাটা বলতে পারলে? তার চেয়ে রেল লাইনে মাথা দিয়ে মরাও সোজা। গঙ্গারাম চুপি চুপি স্বরে বললেন, আরে শোনো না। না না না, খুন করতে চাও তুমি আমাকে? অগত্যা গঙ্গারাম বললেন, তবে ঠিক আছে, নাও ব্যাগ আর ছড়িটা ধরো, আমি উঠি। হাওলাল ভয়ে আর অনিচ্ছায় এগিয়ে এসে ব্যাগ আর ছড়ি ধরলেন। গঙ্গারাম দুহাত তুলে পাঁচিল চেপে ধরলেন। উঠবার চেষ্টা করতে গিয়ে শরীরের কোথাও একটু নড়াতে পারলেন না। বললেন, হরো, একটু ঠেলা দাও তো। ঠিক এই মুহূর্তেই পাঁচিলের কাছে দোতলা ব্যালকনিতে উজ্জ্বল আলো জ্বলে উঠল। বারান্দায় এক যুবককে দেখা গেল। সে খুব শান্ত স্বরেই বলল, বাবা, তুমি গেট দিয়ে ঢুকে এসো, এখান দিয়ে আসা সম্ভব নয়। দুই বন্ধুই এতে হকচকিয়ে গিয়েছিলেন যে হরলাল পাঁচিলের অন্ধকারে ঝুপ করে বসে পড়লেন। আর গঙ্গারাম ভেবাচাকা খেয়ে জিজ্ঞেস করল, কে? আমি শিবু। আ। গঙ্গারাম গলা খাঁকিয়ে বললেন, হ্যাঁ, আচ্ছা, তাই যাচ্ছি। শিবু আবার বলল, আর কাকাকে এবার বাড়ি যেতে বলো, অনেক রাত হয়েছে। হরলাল অন্ধকারে জিভ কাটে চোখ বুজে ফেললেন। গঙ্গারাম বললেন, এই হরের জন্যই তো এত সব। দাও ব্যাগ আর ছড়ি দাও। হরলাল প্রথমে বজ্রাহত, পরে ক্রুদ্ধ, কিন্তু মাথা তুলে আলোর সামনে উঠতে পারছেন না। শিবু দেখে ফেলবে। চুপি চুপি চিবিয়ে বললেন, নাচ্ছার বজ্জাত বুড়ো মাতাল মিথ্যুক। সেসব না শুনে গঙ্গারাম ব্যাগ ছড়ি নিয়ে গেটের দিকে এগিয়ে গেলেন। হরলাল জ্বলন্ত চোখে তাকিয়ে মনে মনে গালাগাল দিয়ে নিচু হয়ে পাঁচিলের সীমানা ছাড়িয়ে গেলেন। বাড়ি ফেরার সারাটা পথ মাথায় যেন দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। এই সময়ে কেউ তার মুখ দেখলে ভয়ে আঁতকে উঠত। উত্তেজনায় নিচের নকল দাঁতগুলো ঠেলে বাইরে বের হয়ে এসছে। আরক্ত চোখ দপদপ করছে। রেখাবহুল কোঁচকানো মুখটা যেন ফুলে উঠেছে। কিন্তু বাড়ি যত কাছে এলো মুখের পরিবর্তন হতে লাগলো। একেবারে দেউরির সামনে এসে প্রায় স্বাভাবিক। এমনকি একটা চেষ্টাকৃত অমায়িকতা আনবার চেষ্টা করলেন। খুব আস্তে কড়া নাড়লেন। প্রায় চুপি স্বরে বড় নাতির নাম ধরে ডাকলেন, নেলা, ভাই নেলু। ওরে নেলু। নেলু দেউরির পাশের বাইরের ঘরে শোয়। ভিতরের শব্দ হলো ঘটাং। দরজা খুলল, আলো জ্বলল ক্লিক করে। সুমুখে দশাসই হরলাল গিন্নি, এখনো চোখে বাঘিনীর দপদপানি, নাকচাবিতে ঝলকানি, পান দোক্তা খাওয়া, ঠোঁট বেদান করে ভেঙচি কেটে বললেন, রাত দুপুরে মাদলামি। ভাই নেলু, ভাই নেলু। কেন? নেলুকে নিয়ে এখন মদ জানতে যাবে নাকি? হরলাল অসহায়ভাবে একটু হাসবার চেষ্টা করে বললেন, ছি ছি, কি যে বলো, একটু আসতে, সবাই শুনতে পাবে। জবাব হলো আরও উচ্চগ্রাম ও বিকৃত স্বরে, যেন জানতে কারো বাকি আছে। বুড়ো হয়ে মরতে চললে এখনো খোঁকামি গেল না। সেটা কই, সেই গঙ্গা ঘোষটা, তাকে আমি, ও তো বাড়ি চলে গেছে। কেন? আমার তো বাকি পৌঁছতে আসেনি, তুমি তো গেছিলে। হরলাল এবার থমকে গেলেন। স্ত্রী বললেন, মনে করো কিছু দেখিনি? অন্ধকার ছাদের আলসে দাঁড়িয়ে সব দেখেছি। তখনই চেঁচিয়ে ডাকিনি, গোসাই বংশের ভাগ্য। হরলাল বলে উঠলেন, তা ঠিক। চুপ, চুপ করে থাকবে, মুখ নাড়বে না, বুড়ো মিনসে। হরলাল যত হাত তুলে স্ত্রীকে চুপ করাতে চাইলেন, তিনি ততোধিক চিৎকার করে বলতে বলতে উঠোন পেরিয়ে বাড়ির ভিতরের দিকে গেলেন। হরলাল অসহায় মতো শুনলেন। ছেলেদের কার কার ঘরে যেন কাশির শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ জানতে কারুরই বাকি নেই যে ভয়টা তিনি পাচ্ছিলেন। তিনি দেউড়ি বন্ধ করে অতিমাত্রায় লজ্জিত এবং ক্ষুব্ধ হয়ে আস্তে আস্তে বাড়ির ভিতরের দিকে চললেন। এ সময় চকিতে একবার গঙ্গারামের মুখটা মনে পড়তে আর তার মনে আগুন জ্বলে উঠল। মনে মনে বললেন, ওই মাতালটার জন্যই এই রকম হলো। নিজের ছেলেটার কাছে মিথ্যে বদনাম দিল, আর রোজ রোজ বাড়িতে না, কাল থেকে আর নয়। কিন্তু মহাকালের খাঁচাকলে যারা বাঁধা, তেলে জলে মিশ খায় না, এই আপ্তবাক্য বলার বা কালাকালের ব্যবস্থা করবার তাঁরা কে?